যাই হোক, আপনার তুরস্ক কি করেছে? দুগ্ধগান তো তলে তলে ইসরায়েলকে আব্বা ডাকে, ইরান তো ইসরায়েলের সাথে লড়েছে। চমৎকার কথা বলেছেন, একেবারে আমার মনের কথা বলেছেন। সে তলে তলে না তো, সে তো ওপেনে ইসরায়েলকে আব্বা ডাকে, বিভিন্ন সময় লাইভে এসে আব্বা 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 করে। হ্যাঁ, সেই লাইভগুলো আমরা দেখি। আবার সে ওই আব্বা আব্বা করার কারণে পশ্চিমা বিশ্ব আবার তাকে হচ্ছে বাবু 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 করে আদর দেয়। এটা বাস্তব। কিন্তু এখানে বড় ব্যাপার হচ্ছে যে ইসরায়েল যদি ইরানের উপরে আক্রমণ না করত, হ্যাঁ, ইসরায়েল যদি ইরানের উপরে সরাসরি আক্রমণ না করত, ইরানের এতগুলো জেনারেলকে হত্যা না করত, ইরানের এতগুলো বিজ্ঞানীকে হত্যা না করত, তাহলে এই ইরান ফিলিস্তিনিদের জন্য মিসাইলগুলো মারত। এখন ইরান নিজেকে রক্ষার জন্য যে মিসাইলগুলো মেরেছে, মারতো না। এগুলো আবেগের কথাবার্তা, এই কথার কোনো ভ্যালু নেই। আর হচ্ছে তুরস্ক এই বিষয় নিয়ে ইসরায়েলের সাথে কতটুকু আগাবে না আগাবে, এগুলো আমার ভিডিওগুলো যারা মানে কন্টিনিউয়াসলি দেখেছেন তারা বলতে পারবেন যে এই জিনিসগুলো আসলে নতুন কিছু না। এটা নিয়ে হচ্ছে আবেগ দেখানোর বা আবেগ প্রকাশ করার কিছু নেই। সরার ভাই, আমি শরীফ আর আমার ওয়াইফ প্রত্যেকদিন অপেক্ষা করি কোন সময় আপনি লাইভে আসবেন, আর দুজনেই আপনার লাইভ দেখি। ইরান ইসরায়েল তো যুদ্ধবিরতি হলো, এখন ইসরায়েল আর কাকে আক্রমণ করতে পারে? তুরস্ককে না। ইরান যেহেতু থেকে আছে, ইরান যেহেতু পড়ে যায়নি, ইরান যদি পড়ে যেত তাহলে হয়তো বলা যেত যে ইরান পড়ে যাওয়ার পরে তুরস্ক আক্রমণ হবে। কিন্তু ইরান যেহেতু দাঁড়িয়ে আছে, এখন ইরান এই অবস্থায় থাকায়, এই যে ইরান ইসরায়েল যুদ্ধের পরে ইরান এই অবস্থায় থাকায় লাভটা কার? এই অঞ্চলে যতগুলো দেশ ইরানকে মানে সরাসরি না বলতে পারে কিন্তু ইরানকে পছন্দ করে না, সবগুলো দেশের লাভ। যেমন ধরুন তুরস্কের যথেষ্ট লাভ, মানে তুরস্ক তো এখন নাচবে আর কি। ইরান আর কি বিজয় উদযাপন করে? বিজয় উদযাপন করা দরকার তো তুরস্কের, যে ভাই ইরান পরেও নাই, আবার দাঁড়াইও থাকতে পারে নাই, বাঁকা হয়ে গেছে। ইরানের অস্ত্র শস্ত্র কদ্দূর কি আছে আমরা খোঁজ খবর জানিয়েছি, তার চেয়ে বড় এখন ইসরায়েলের আক্রমণের কারণে মোটামুটি হচ্ছে বের হয়ে গেছে যে তার কতটুকু ওপেন আর কতটুকু গোপেন। তারপরে হচ্ছে ইরানের বিশাল বিশাল মানে টপ জেনারেলদের হচ্ছে যে হত্যা করেছে। আপনি দেখুন একটা দেশের এক একটা জেনারেল, এক একটা সেনাপ্রধান তৈরি করার জন্য কত কাঠখড় পোড়াতে হয়। একটা সেনাবাহিনীর একটা সৈনিক তৈরি করার জন্য একটা দেশ যে পরিমাণ খরচ করে। তারপরে সেনাবাহিনী বাদ দিলাম, আইআরজিসি ইরানের বিপ্লবী গার্ড, যেটার জন্য ইরান সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, সেটার ক্ষেত্রে সে যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে উঠে অন্য দেশকে নিয়ে ইরান আবার ব্যতিব্যস্ত হয়ে পড়বে বা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে, সেটার জন্য অনেক সময় লাগবে। সুতরাং সেই দিক থেকে এই দেশগুলো এখন অনেকটাই একটু মানে ফুরফুরে মেজাজে, যা ঠিক আছে, ইরানকে তো মোটামুটি একটা সাইজ টাইজ করেছে, আবার পড়েও যায়নি, কারণ পড়ে গেলে আবার ওই যে শত্রু, ইসরায়েলের শত্রু আসলে পড়ে গেলে ওই শত্রু আবার হচ্ছে অন্যকে ধরতো। তো যেহেতু এখনো পর্যন্ত বেঁচে আছে, তারপরে হচ্ছে আবার শক্তি অর্জন করবে, ওই শত্রু আবার ওকে নিয়ে, ওর প্রক্সিগুলো নিয়ে, তারপরে হচ্ছে আশেপাশের দেশগুলো নিয়ে আবার ঝামেলায় থাকবে। আমি ঠান্ডায় আছি। এ একেবারে পুরোপুরি শত্রু না আবার মিত্র না, তো সে একটু দুর্বল হয়েছে সেটাও ভালো। আর শত্রুর অবস্থা তো আমরা বুঝতেই পারলাম। সুতরাং সেই দিক থেকে এটা সৌদি আরবের জন্য ইরানের এই পরিস্থিতি পজিটিভ, তুরস্কের জন্য পজিটিভ, এরপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের জন্য পজিটিভ, ইসরায়েলের জন্য পজিটিভ, আমেরিকার জন্য পজিটিভ। গাজার যুদ্ধবিরতির কত দূর? গাজার যুদ্ধবিরতি, গাজায় আজকে একটু আগেও তো ইসরায়েল বহু মানুষকে হত্যা করলো। গাজা এখন আর যুদ্ধবিরতি না, গাজা এখন হচ্ছে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে এখন আর গাজা নিয়ে কেউ আলোচনাও করতেছে না, সামনেও আসতেছে না, সামনে অনেকগুলো জিনিস আসতেছে। ইসরায়েল ওদিকে তার ইচ্ছা মতো পাখির মতো মানুষ মারতেছে, এবং সে মানুষ মারার জন্য একটা ফাঁদ তৈরি করেছে। কি ফাঁদ? যে মানুষ মারার জন্য বাসায় বাসায় যেতে হবে, বাসায় বাসায় যাওয়ার দরকার নাই, তাদেরকে আমরা হচ্ছে ওই যে কি বলবো, মানে উদাহরণটা দিতে গেলে কষ্ট লাগে, খারাপ লাগে এই ধরনের উদাহরণগুলো দিব। আমরা গ্রামের দিকে মুরগি ধরার জন্য মুরগিকে হচ্ছে এরকম খাবার দিয়ে ডেকে 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 নিয়ে এসে তারপরে হচ্ছে ওই একটা ইসের মধ্যে কি বলে ওইটাকে, তারপরে মুরগিটাকে ধরা হতো। ইসরায়েল এখন
ফিলিস্তিনিদেরকে, এই অভুক্ত দিনের পর দিন না খেয়ে থাকা ফিলিস্তিনিদেরকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব, পূর্বের বিশ্ব, মুসলিম বিশ্ব সবাই মিলে কিছু ত্রাণ দিচ্ছে। সেই ত্রাণ নিতে যখন তারা আসে তখন তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে, কোনো টেনশন নাই। সে বিনা টেনশনে এইভাবে গুলি করে হত্যা করতেছে মানুষকে। এটা হচ্ছে। মোসাদের প্রধানকে নিয়ে কিছু বলেন, এটার একটা খবর এসেছে কিন্তু এটার কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। খবরটা হচ্ছে যে ইরান মোসাদের একটা হেডকোয়ার্টারে বা মোসাদের একটা কার্যালয়ে আক্রমণ করার পর মোসাদের প্রধান নিহত হয়েছে বলে কিছু এগুলোকে বলা হয় ক্লেম বা দাবি, মানে অসমর্থিত কিছু সূত্র, বড় কোনো গণমাধ্যমও না এটা করেছে, যে কারণে এটার উপরে বেশি আলোচনা করার সুযোগ নেই। তবে এই ধরনের বিষয়গুলো, মানে মোসাদের প্রধান যদি নিহত হয় সেটা নিয়ে ইসরায়েল এত তাড়াতাড়ি মুখ খুলবে না এবং এটা প্রধান গণমাধ্যমগুলোতেও আসবে না, এটাই স্বাভাবিক। তবে এখানে আমরা হয়তো ফলো করতে পারি যে আগামী 10-15 দিনে মোসাদের প্রধানের কাছ থেকে কোনো বক্তব্য আসে কিনা, মিডিয়ার সামনে আসেন কিনা, মিডিয়াতে কোনো স্টেটমেন্ট দেয় কিনা, কোথাও কোনো মিটিং এ সে যায় কিনা। যদি সেটা না হয় তাহলে বোঝা যাবে যে এই যে স্পেকুলেশন হিসেবে এখন যেটা আমরা বলছি এটা হয়তোবা সঠিক হতেও পারে। বর্তমান মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পরাশক্তি কোন দেশ বলেন ভাইয়া প্লিজ? বড় পরাশক্তি যে কোন দেশ আমি জানি না। পাকিস্তান বলবেন, সৌদি আরব বলবেন, সংযুক্ত আরব আমিরাত বলবেন, তুরস্ক বলবেন, নাকি ইরানকে বলবেন, আমি জানি না। আসলে এটা হচ্ছে আপনাদের উপর। আমার কাছে এখনো পর্যন্ত পরাশক্তি বলতে কোনো দেশ নাই। যাক, আপনাদের কাওয়া সরোয়ার সারা জীবন ইরান বিরোধী, তুরস্ক ইসরায়েলের খাত চামচা কাইল্লা সরোয়ার, ফালের বিশ্লেষক। চমৎকার লিখছেন ভাই। এই শব্দগুলো কিভাবে লেখেন, কোন কিবোর্ড দিয়ে লেখেন, আমার কাছে একটু পাঠাই দেন। দেখুন, 2-3টা বিষয়। ইরান বিরোধী, চমৎকার কথা, হওয়াটা অস্বাভাবিক না। আমার ইরানের পক্ষে যাওয়ার মতো কোনো কি বলে এটাকে, কোনো ফ্যান্টাসি নেই, এক। এরপরে হচ্ছে তুরস্কের চামচা হওয়াটা অস্বাভাবিক না, যেহেতু তুরস্কে থাকে, তুরস্কের চামচাগিরি একটু না করলে কি হয় নাকি। ইসরায়েলের খাস চামচা, এখন ইসরায়েলের খাস চামচা না হলে তো এই যে ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গা থেকে তো আমাকে ব্লক করে দিবে, যে কারণে হচ্ছে প্রত্যেক দিন ইসরায়েলের পক্ষে ব্যাপক পরিমাণে প্রচারণা চালাই। আপনারা তো দেখেন, এই যে আপনি যে ফলো করতেছেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ফালের বিশ্লেষক। আমি তো আসলে বিশ্লেষক না, আমি অনলাইনে এসে বক বক করি, কিছু মানুষ আছে আমাকে ভালোবাসে, তারা এইগুলো দেখে আর কি। যাই হোক, তারপরেও আপনি যে এত বিশ্রী টাইপের একটা কমেন্ট করে তারপরে আপনার নিজেকে প্রচার করতে পেরেছেন। যদি এই লোকের কাছাকাছি কোনো বন্ধু বান্ধব থাকেন, আপনাদের উপরে আমার দাবি রইল, এই লোকটারে নিয়ে একদিন চা খাওয়াইন, যে ভাই তুমি এই টাইপের বিশ্রী কমেন্ট কিভাবে করো। গরিব মানুষ বলেছেন পরিপক্ক আলোচনা। এই তো আমার মতো এই মানুষের আসলে ভালোবাসার মানুষ হচ্ছে এই যে গরিব মানুষগুলো। দেখেন, গরিব মানুষ কি সুন্দর বলেছে, পরিপক্ক আলোচনা। ভাই, আপনি গরিব মানুষ হলেও আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি ভালোবাসা। যদি সুযোগ হয় আপনার বাসায় একদিন ছাড়া মুরগি খেতে আসবো। ইরান কেন রাশিয়া থেকে পারমাণবিক বোমা নেয় না, নাকি রাশিয়া দিতে চায় না? ইরান পারমাণবিক বোমা নেবে রাশিয়ার কাছ থেকে, রাশিয়া দিবে। রাশিয়া তো বলছে যে ইরানের পরমাণু স্থাপনাগুলোয় রাশিয়ার সায়েন্টিস্টরা কাজ করছে, হাজার হাজার। এটা হচ্ছে রাশিয়ার কথা। তার মানে হচ্ছে পরমাণু বোমা দেওয়ার চেয়ে পরমাণু বোমা তৈরি করা বা পরমাণু স্থাপনাগুলোকে তৈরি করা এবং সেখানে নিজের ইরানের সায়েন্টিস্টদের তৈরি করা, সেখানে তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে সাপোর্ট দেওয়া, সেই কাজটা কিন্তু রাশিয়া করেই যাচ্ছে। গাজার এই অবস্থা শেষ হবে কবে, আর কত মানুষ মরবে? গাজার এই অবস্থা কবে শেষ হবে আসলে এটা আমি জানি না। এটাও ওই দেখা গেল যে ট্রাম্পের উপরে নির্ভর করবে। ট্রাম্প যদি হচ্ছে ইসরায়েলকে বলে যে আর এটা করো না, তাহলে হয়তো থেমে যাবে। কিন্তু আসলে তো গাজার পক্ষে কেউ নাই, যে কারণে আমি জানি না আসলে গাজার এই অবস্থা কি হবে। সাউন্ড কোয়ালিটি বৃদ্ধি করা দরকার, অনেক নয়েজ আসে হেডফোন লাগিয়ে। কেন নয়েজ আসে ভাই? সাউন্ড তো ভালোই, এত সুন্দর জিনিস
হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনলাম, তারপরেও যদি বলেন যে সাউন্ড কোয়ালিটি খারাপ, কি করবো বলেন? ন্যাটো সম্মেলনে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া নিয়ন্ত্রণ পেয়েও যোগ দিচ্ছে না, কারণ কি হতে পারে? এই বিষয়ে কিছু বলেন। আমি জানি না এই দেশগুলো নিয়ন্ত্রণ পেয়েও কেন যোগ দিচ্ছে না, এই কারণ এই মুহূর্তে আমার জানা নেই। আরব বিশ্বের সাথে ইরানের প্রধান সমস্যা কি আকীদাগত? প্লিজ একটু জানাবেন। আপনি ইমামিয়ত সম্পর্কে কিছু বললেন, এটা থেকে তাই বোঝা যায়। না, আকীদাগত না। আরব বিশ্বের সাথে ইরানের প্রধান সমস্যা আকীদাগত না, প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক, কিন্তু সামনে নিয়ে আসা হয় আকীদাগত বিষয়টাকে। প্রধান সমস্যা হচ্ছে ইরান চায় সে এই সৌদি আরব যেমন এখন হচ্ছে তার এই মক্কা এবং মদিনা দিয়ে পুরো মুসলিম বিশ্বে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, সেটা যদি না হতো সৌদি আরবে সালমানের কথায় কে কতটুকু নাচতো বা তাকে কতটুকু সমীহ করা হতো? সৌদি আরবে মানুষ কেন যেত? সৌদি আরব শুধুমাত্র এই মক্কা মদিনার মাধ্যমে যে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করে, সেটা একটা বিশাল ব্যাপার। সৌদি আরবকে এজন্য সমীহ করে সবাই। ইরান চাচ্ছে যে এই মক্কা মদিনা এই দুটো জায়গার নিয়ন্ত্রণ নিয়ে সে হচ্ছে এইখানে এটার মাধ্যমে এক জায়গায় মক্কা মদিনা আল কুদুস তিনটার নিয়ন্ত্রণ নিয়ে সে তার এই পুরো মুসলিম বিশ্বে ইমামতির যে রাষ্ট্র বা ইমামতির যে ক্ষমতা বা ইমামতির যে কি বলবো এটাকে, যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠা করা। এখন এটা করতে গেলে সবচেয়ে বড় আঘাতটা আসে দুইটা জায়গায়, একটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে ইসরায়েল। আর কিছু না, আমার কাছে এটা মনে হয়। এবং এই শিয়া সুন্নির ব্যাপার কখনোই হচ্ছে আকীদাগত কোনো বিষয় ছিল না। এটা অল্প কিছুদিন হয়েছে এটাকে আকীদাগত একটা বিষয় নিয়ে এসে তারপর হচ্ছে এটা নিয়ে মারামারি হচ্ছে। যাক, অনেক প্রশ্ন, আপনাদের অনেক প্রশ্ন, পজিটিভ প্রশ্নগুলোর জন্য সবাইকে ধন্যবাদ। অনেকে বলেন যে ভাই আপনি খালি নেগেটিভ প্রশ্নগুলো পড়েন, ওই হুটহাট মানুষের প্রশ্ন পড়েন, এই উল্টোপাল্টা মানুষের প্রশ্ন পড়েন, আমরা এত ভালো ভালো ই করি, কমেন্ট করি, আপনি এইগুলো পড়েন না। সত্য কথা, আসলে ভালো মানুষ, ভালোবাসার লোক, ভালোবাসার মানুষগুলো আছে বিদায়ী তো আমরা বেঁচে আছি। আপনাদের প্রত্যেকটা কমেন্টের জন্য, প্রত্যেকটা ভালোবাসার কমেন্টের জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে আন্তরিক ভালোবাসা। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের এই অক্লান্ত পরিশ্রম, আসলেই অক্লান্ত পরিশ্রম, যে অনেকে আছেন অফিস করেন, সেই অফিসের মাঝে লাইভ করেন, লাইভ দেখেন, তারপর হচ্ছে কমেন্ট করেন। হ্যাঁ, এজন্য অসংখ্য ধন্যবাদ। যারা পজিটিভ কমেন্ট করতেছেন, যারা ভালোবাসার কমেন্ট করতেছেন, যারা ইতিবাচক কমেন্ট করতেছেন, যারা সাপোর্ট দিয়ে কমেন্ট করতেছেন, তাদের শক্তি হচ্ছে আমাদের এই জিনিস কন্টিনিউ করার শক্তি। এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার যারা মানে খুব নেগেটিভ কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ, কারণ হচ্ছে তারপরেও তো সে নেগেটিভ কমেন্ট করলেও তো সে আমার দর্শক, সে দেখছে, দেখার পরে একটা কমেন্ট করতেছে, তার ভালো লাগে নাই, সে গালি দিছে, সে তার মুখ দিয়ে গালি দিছে, তার কিবোর্ড দিয়ে গালি দিছে, দিতে পারে, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।